আসসালামু আলাইকুম, আপনারা সবাই অনেক ভালো আছেন। Redmi Note 13 Pro Plus ওয়ান অফ দ্য বেস্ট ফোন ছিল, আমাদের চ্যানেলে সেই ফোনের রিভিউ ছিল। সেই ফোনটারই সাকসেসর হিসাবে Redmi Note 14 Pro Plus, অর্থাৎ এই ফোনটা আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের কাছে। এই ফোনটার ফুল রিভিউ তুলে ধরবো, স্পেশালি এই ফোনটার ডিসপ্লের কোয়ালিটি কেমন ছিল, তার পাশাপাশি এই ফোনটাতে নতুন এক ধরনের ব্যাটারি ইউজ করেছে, সেটার পারফরমেন্স কেমন ছিল, তার পাশাপাশি এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স মানে এই বাজেট হিসাবে ঠিকঠাক আছে কি না সেটা নিয়ে আলোচনা করবো, এবং ওভারঅল এই ফোনটা ইউজ করে আমাদের কাছে কেমন লেগেছে তার সব কিছু আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 90 ওয়াটের চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং Redmi Note 14 Pro Plus 5G মোবাইলটি। এই ফোনটার ফ্রেমটা হলো অ্যালুমিনিয়ামের, তার পাশাপাশি ব্যাক প্যানেলে এক ধরনের বেশ ভালো মানের গ্লাসের প্রোটেকশন রয়েছে, তবে এটা কোন গ্লাস সেটা আমরা জানি না। তবে ডিসপ্লেতে রয়েছিল গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন। তার পাশাপাশি ডিসপ্লেটা কার্ভড হওয়ার কারণে কিন্তু বেশ ভালো লাগে, ইন হ্যান্ড ফিলটাও মোটামুটি চমৎকার লেগেছে আমার কাছে। সেই সাথে এই ফোনটাতে IP68 এবং 69 দুইটা সার্টিফিকেশন রয়েছে, এবং Xiaomi দাবি করতেছে তাদের এই ফোনটা পানির নিচে 2 মিটার গভীরে আপনি 24 ঘন্টা ডুবিয়ে রাখলেও এই ফোনটার কিছু হবে না। বাট আমি বলবো এইসব কাজ না করাই ভালো। বিপদ আপদে ফোন পানিতে পড়ে গেলে তুলে ফেলবেন, সেটাই ভালো। পানিতে ডুবিয়ে রাখলে অ্যাকচুয়ালি একটা সময় যে কোনো না কোনো সেন্সরের প্রবলেম হয়, আলটিমেটলি ফোনে সমস্যা দেখা দেয়। যাই হোক, এই ফোনটা ডিসপ্লেতে রয়েছিল 3000 নিটস পিক ব্রাইটনেস। সো দেন আমরা আউটডোরে ডে লাইট কন্ডিশনে দুপুরবেলা একদম কমফোর্টেবলভাবেই ইউজ করতে পেরেছি, লো ব্রাইটনেস জনিত কোনো প্রবলেম ফেস করিনি। তার পাশাপাশি ফোনটাতে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে, স্পিকারের পারফরমেন্স জাস্ট ওয়াও। মানে এই বাজেটে এত ভালো স্পিকার আমি খুব একটা দেখিনি, যেটা Xiaomiর এই Redmi Note 14 Pro Plus-এ দেখেছি। তার পাশাপাশি সবার আগে এই ফোনটা যদি ব্যাটারি কথা বলতে চাই, এটাতে রয়েছিল 6200 মিলিঅ্যাম্পিয়ারের সিলিকন কার্বন ব্যাটারি। নর্মালি আমরা 6-7000 ক্যানের থেকে বেশি মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি হলো ফোন দেখেছি, বাট সেগুলো নর্মাল লিথিয়াম আয়ন বা লিথিয়াম পলিমারের ব্যাটারি, কিন্তু এইটা হলো সিলিকন কার্বনের ব্যাটারি। আর সিলিকন কার্বনের ব্যাটারি মিনস হলো নর্মাল ব্যাটারি 5000 মিলিঅ্যাম্পিয়ার বা 5500 মিলিঅ্যাম্পিয়ার যে সাইজটা থাকে, সেই সাইজের ভিতরেই এই 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আমরা দেখতেছি, 6200 মিলিঅ্যাম্পিয়ার। সো এইটা হতে পারে আগামীতে আমরা 7000-8000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেখবো, বাট ফোনের থিকনেস বাড়বে না। সো ইন্টারেস্টিং। আর সিলিকন কার্বনের ব্যাটারি এবং এই ফোনটার সাথে 90 ওয়াটের চার্জার দেওয়া রয়েছে, এবং ফোনটা আমাদের সম্পূর্ণ চার্জ করতে অ্যারাউন্ড 45 মিনিটের মতো সময় লেগেছে। আর এই ফোনটা চার্জ ব্যাকআপ দুর্দান্ত লেভেলের, মানে আমরা হালকা পাতলা বেসিক ইউজ করে 2.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি। ইনফ্যাক্ট এই ফোনটা আমাদের মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে গতকালকেই, বাট একদিন আমি রেখে টেস্ট করি অনেক সময় যে কোনো কিছু মিসিং আছে কিনা। গতকালকে থেকে আজকে পর্যন্ত এই ফোনটা আমরা হালকা বেসিক ইউজ করেছি, খুব একটা ইন্টারনেট ইউজ করেছি বলতে মানে ইউটিউবে কিছু ভিডিও দেখা হয়েছে, আর ফোনটা চেক করেছে মাত্র 8% চার্জ গেছে, 100% থেকে এখন 92% হয়েছে। সো বুঝতে পারতেছেন যে চার্জ ব্যাকআপ কত ভালো। এবং এই ফোনটার স্ক্রিন অন টাইম, মানে আমরা একদম টানা ইউজ করে লাইক গেমিং বলেন, ভিডিও বলেন, তার পাশাপাশি ইন্টারনেট ব্রাউজিং বলেন, সেটা মোবাইল ডাটা এবং ওয়াইফাই দিয়ে ইউজ করে এই ফোনটার ওভারঅল স্ক্রিন টাইম পেয়েছি প্রায় 11 ঘন্টার কাছাকাছি, যেটা সত্যিকার অর্থে খুবই ইমপ্রেসিভ এই ফোন হিসাবে। দেন এই মোবাইলটাতে রয়েছিল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট চমৎকার, ফাস্ট এবং স্মুথ কাজ করে। তার পাশাপাশি ফোনটার যদি আমি ডাইমেনশনের কথা বলতে চাই, এই মোবাইলটার থিকনেস হলো 8.7 মিলিমিটার এবং ওয়েট হলো 210 গ্রাম। এটা ট্রু যে 210 গ্রাম হিসাবে ফোনটা একটু ভারী সবার কাছেই লাগবে, বাট Redmi Note 13 Pro Plus-টাও কিন্তু একটু ভারী ফোন ছিল। আর এটা ব্যাটারি বড় হওয়ার কারণে যে ফোনটা অনেক বেশি ভারী হয়ে গেছে এটা কিন্তু হয়নি, যেটাই মেইনলি ইমপ্রেসিভ লেগেছে আমার কাছে এই ফোনে। আর ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে যাদের হাতে একটু বড় আমার মতো, তারা সিঙ্গেল হ্যান্ডে একদম কমফোর্টেবলভাবে ইউজ করতে পারবেন কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে, কিন্তু যাদের হাতে একটু ছোট তারা সিঙ্গেল হ্যান্ডে ধরতে পারবেন, বাট আরেক হাত দিয়ে ইউজ করতে হবে আর কি। যাই হোক, এই ফোনটাতে রয়েছিল Android 14 অপারেটিং ভার্সনের পাশাপাশি Xiaomi লেটেস্ট হাইপারওয়েস। তার পাশাপাশি এই ফোনটা আমার হাতে থাকা র্যাম ভেরিয়েন্ট হলো 12GB এবং সাথে রয়েছিল 8GB ভার্চুয়াল র্যাম। আর ফোনটার ইউআই পারফরমেন্সের কথা বলতে গেলে একদম ল্যাগ ফ্রি পারফরমেন্স পেয়েছি, হ্যাপটিক ফিডব্যাকও যথেষ্ট ভালো ছিল, টাচ স্মুথ একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। তবে ফোনে প্রচুর আননেসেসারি ব্লটওয়্যার বা অ্যাপস রয়েছে, বিকজ এটা একটা চাইনিজ ইউআই। সো প্রচুর চায়না অ্যাপস রয়েছে, আপনারা ধরে সেসব অ্যাপস ডিলিট করতে পারবেন অথবা একটা ফোল্ডারে রেখে দিতে পারবেন। আর গুগল প্লে স্টোরের কথা বলতে গেলে ইজিলি আপনারা গুগল প্লে স্টোর আপনারা এই ফোনে ইনস্টল করে ইউজ করতে পারবেন, কোনো
কোনো প্রবলেম আমরা ফেস করি না, একদম সিম্পলি এটা ডাউনলোড করে ইউজ করা যায়। Xiaomi একটা অ্যাপস আছে গেট অ্যাপস, ওখান থেকে ডাউনলোড করে আপনারা গুগল প্লে স্টোর এই ফোনে ইনস্টল করে ইউজ করতে পারবেন। আর গুগলের সব অ্যাপসই চলে, বিকাশ নগদ, গুগল ম্যাপস সবই কমফোর্টেবলভাবে আমরা এই ফোনে ইউজ করতে পেরেছি। মোবাইলটার রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন, লেফট সাইডে কিছু নেই। উপর অংশে রয়েছিল স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং এয়ার ব্লাস্টার, এবং নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB টাইপ সি চার্জিং পোর্ট এবং সিম কার্ডে যাতে দুটো সিম কার্ড ইউজ করার অপশন রয়েছে, তবে নেই কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। এই মোবাইলটার রিয়ার প্যানেল রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা হলো 1.5 অ্যাপারচারে 50 মেগাপিক্সেলের OIS ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছে অমনিভিশনের OV50 সেন্সরটি। দেন আরেকটি ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের 2 অ্যাপারচারে টেলিফটো ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছিল স্যামসাং এর JN1 সেন্সরটি, এবং সর্বশেষ ক্যামেরাটি হলো 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের আলট্রা ওয়াইড ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছিল IMX এর 355। এবং এই ফোনটার ব্যাক প্যানেলে থাকা ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোর পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা ম্যাক্সিমাম 5x জুম দিয়ে ফোনটার ছবি তুলতে পেরেছি, তবে 5x জুমের ছবি তোলার সময় ছবির ডিটেলস আর অনেক ঘাটতি ছিল। সো ফোনটাতে ডেডিকেটেড টেলিফটো ক্যামেরা থাকার পরও অ্যাকচুয়ালি এতটা ডিটেলসের ঘাটতি না থাকলেই ভালো হতো। তার পাশাপাশি ফোনটার মেইন ক্যামেরাতে আমরা ছবি তুলেছি, ছবির ফোকাসিং অনেক ভালো ছিল, সাবজেক্টের কালার সেপারেশনও খুব নাইসলি করতে পারতেছিল, ওভার স্যাচুরেশনের দেখা খুব একটা পাইনি যেটা Xiaomi অন্যান্য ফোনে থাকে। তার পাশাপাশি পোর্ট্রেট মোডে ছবি তুলে ডাইনামিক রেঞ্জ ভালো পেলেও ডিটেকশনটা আমাদের কাছে মোটামুটি লেভেলে লেগেছে। তার পাশাপাশি এই ফোনটা দিয়ে তোলা লং এক্সপোজারের ছবিগুলো বেশ চমৎকার ছিল, আপনাদের কাছেও বেশ ভালো লাগবে লং এক্সপোজার ইউজ করে ছবি তোলার সময়। সেই সাথে এই ফোনটা আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে ছবি তুলেছি। অ্যাকচুয়ালি আলট্রা ওয়াইড ক্যামেরা ঠিক আছে, টুকটাক ছবি তোলার কাজে দেয়, বাট আপনি খুব স্টাইলিশ ছবি বা অনেক ভালো ছবি ক্যাপচার করবেন এই ধরনের থিঙ্কিং থাকলে এই ফোনে আলট্রা ওয়াইড ক্যামেরা ইউজ করে খুব একটা মজা পাবেন না। দেন এই মোবাইলটাতে হাইস্ট 4K 30 fps ভিডিও শ্যুট করা যায়, এবং ম্যাক্সিমাম আমরা ভালো পারফরমেন্স পেয়েছি 1080p 60 fps OIS এর পারফরমেন্স ঠিক আছে, তবে ভিডিও শ্যুট করার সময় কিছুটা রোলিং শাটার জনিত প্রবলেম আমরা পেয়েছি, সামটাইমস একটু ডিলেরও দেখা গিয়েছে, ভিডিও ক্যামেরা যখন আমরা মুভ করেছি একটু ডিলে মুভ হচ্ছে। বাট এগুলো বাদ দিলে ওভারঅল ক্যামেরা পারফরমেন্স বাজেট হিসাবে ওভারঅল ঠিকঠাক আছে। বাট আমি মনে করি এখন অ্যাকচুয়ালি এই ফোনগুলোর উচিত 4K 60 fps আসা বা 4K 30 fps অনেক ভালো OIS পারফরমেন্স দেওয়া, যেটা কিন্তু অ্যাকচুয়ালি এই ফোনে নেই। তার পাশাপাশি ফোনটাতে টাইম ল্যাপসের মাধ্যমে ভিডিও শ্যুট করা যায়, রয়েছে ডুয়েল ভিউ ভিডিওর মাধ্যমে এই ফোনটায় ভিডিও শ্যুট করার সুবিধা। এই মোবাইলটার ফ্রন্ট প্যানেল রয়েছিল 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছিল অমনিভিশনের 20B সেন্সর। ফোনটা সেলফি ক্যামেরাতে তোলা ছবিগুলোর কথা বলতে গেলে ছবি যেমনই তুলুক না কেন, ব্যাকগ্রাউন্ড প্রসেসিং খুবই সুন্দর, বেশ ভালো একটা কালার বুস্টিং আমরা দেখা পাই, যেটাকে বিউটি ফেস বলে আর কি। আর একটা বিষয় হলো আপনার প্রপার লাইট কন্ডিশনে যথেষ্ট ভালো ছবি ওঠে, হালকা পাতলা একটু বেশি স্যাচুরেশনেরও দেখা পেয়েছি আমরা কিছু কিছু ছবি তোলার সময়, বাট সেটা আমি মনে করি ঠিকঠাক আছে, সোশ্যাল মিডিয়া রেডি ছবি বলে আপনি চালিয়ে দিতে পারবেন। তার পাশাপাশি পোর্ট্রেট মোডে এজ ডিটেকশনটা মোটামুটি হলো, ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক ছিল। ওভারঅল এই ফোনের সেলফি ক্যামেরা নিয়ে আমার কমপ্লেন নেই, ঠিকঠাক আছে। আর তার পাশাপাশি এই মোবাইলটাতে ক্যামেরা টু API সাপোর্ট রয়েছে, সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ GCAM ইউজ করতে পারবেন। এই মোবাইলটা ছিল 6.67 ইঞ্চি সাইজের 68 বিলিয়ন কালারের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। তার পাশাপাশি এই ফোনটাতে রয়েছে 120 রিফ্রেশের ডলবি ভিশনের সাপোর্ট এবং HDR10+ এর সাপোর্ট। ডিসপ্লে রেজুলেশন হলো 2712x1220 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি হলো 446 ppi। ফোনটার ডিসপ্লে চিন এবং ভেজেলিয়ার কথা যদি বলতে চাই, আমার কাছে 99% একদম সিমেট্রিক্যাল লাগছে, মানে চারদিক থেকেই সমান মনে হচ্ছে, স্লাইটলি নিচে দিয়ে একটু বড়, বাট এটা খালি চোখে নর্মালি দূর থেকে দেখলে মনে হয় না, বাট সিমেট্রিক্যাল হওয়ার কারণে ওভারঅল লুকসটা কিন্তু খুবই সুন্দর ডিসপ্লে। তার পাশাপাশি ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল পাঞ্চল সেলফি ক্যামেরা। এই মোবাইলটাতে প্রসেসর হিসাবে রয়েছিল স্ন্যাপড্রাগনের 7S Gen 3 প্রসেসর, এবং এই প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হলো 4 ন্যানোমিটার। জিপিইউ হিসাবে মূলত রয়েছিল Adreno 810। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছে আমরা 7,50,993, এবং বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই ফোনটা দিয়ে আমরা PUBG গেমসটা খেলেছি, মোটামুটি বেশ ভালো গ্রাফিক সেটিংয়ে খেলা যায়, আমরা গ্রাফিক সেটিং চেঞ্জ করে খেলেছি। গেম প্লে করে আমাদের কাছে এই ফোনটাতে একদম চমৎকার লেগেছে। ইনফ্যাক্ট গেমিং করার সময় আমরা জায়রো ডিলে বা কোনো ধরনের কোনো টাচ বা মিস টাচ এই ধরনের কোনো ইস্যুস পাই নেই। ফোন অনেক ওভার হিট হয় এইটা আমি বলবো না, তবে হালকা হিট হয়, কিন্তু হিট হলো ফোনের গেমিং পারফরমেন্স ড্রপ করে না। আর FPS এর কথা বলতে গেলে আমরা অন অ্যান এভারেজ 60 FPS এর মতো পেয়েছি, আরেকটু বেশি পাইলে হয়তো বা আরেকটু বেশি খুশি হতাম, বাট আই থিঙ্ক এটা ঠিকঠাক আছে। হতে পারে যে 60 FPS এ গেমটা লক করা আছে আপাতত, আপডেট আসলে ঠিক হয়ে যাবে। আর শুনছি রিসেন্টলি একটা আপডেট আসার কথা, সো আপডেট আসলে আর এই FPS রিলেটেড প্রবলেম থাকবে না। দেন এই ফোনটা দিয়ে আমরা অ্যাশফার গেমসটা খেলেছি,
খুবই ভালো লেগেছে। আর অ্যাশফার গেমসটা মেইনলি কালার ডিটেলস, কালার অ্যাকুরেসির জন্য সবার কাছে ভালো লাগে থাকে, এবং আমরাও গেম প্লে করেছি কালার ডিটেলস, কালার অ্যাকুরেসি এবং গেমিং করে সব কিছু বিবেচনায় আমার কাছে এই ফোনটা যথেষ্ট ভালো লেগেছে লং টাইম প্লে করে এই গেমটি। দেন এই মোবাইলটা 3টা ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যায়। একটা হলো 12GB RAM 256GB স্টোরেজ ভেরিয়েন্ট, আর একটা হলো 12GB RAM 512GB স্টোরেজ ভেরিয়েন্ট, এবং সর্বশেষ হলো 16GB RAM 512GB স্টোরেজ ভেরিয়েন্ট। এবং 3টা ভেরিয়েন্টেরই র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 3.1। এবং আমার হাতে থাকা এই ফোনটা হলো 12GB RAM 256GB স্টোরেজ ভেরিয়েন্টের। এটার প্রাইস বর্তমানে বাংলাদেশে আনঅফিসিয়ালি খুবই উল্টাপাল্টা, 35 থেকে 38-39 হাজার টাকার মধ্যে এই ফোনটা এখন প্রাইস। বাট খুবই সোন এই ফোনটার প্রাইস আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি 35,000-34,000 টাকা হয়ে যাবে। আর তার পাশাপাশি এই ফোনটা যখন গ্লোবাল ভেরিয়েন্ট আসবে তখন চাইনিজ টাইম মনে হতে পারে মার্কেট আউটই হয়ে যেতে পারে। বাট একটা বিষয়, যেহেতু চাইনিজ ভেরিয়েন্টের কথা বললাম, চাইনিজ ভেরিয়েন্ট হলো এই ফোনটা আপনারা কমফোর্টেবলভাবে ইউজ করতে পারবেন, তবে আপনারা কাস্টম রোম ইনস্টল করে না ইউজ করলেই ভালো হয়। এনিওয়েজ, এই ফোনটার ভালো দিক খারাপ দিক অনেক কিছুই রয়েছে, যেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমেই যে কথাটা বলবো, এই ফোনের ল্যাকিংসের কথা যদি বলতে চাই, এই ফোনটাতে মেমোরি কার্ডের স্লট নাই। এখন আপনারা ভাবতে পারেন যে এটা কেন আমি ল্যাকিংস বলতেছি। তার প্রধান কারণ হলো এই ফোনে যে ছবিগুলো তুলবেন এগুলো খুব হাই ডিটেলস সহ ছবি এবং অনেক স্পেস নেয়। এখন আপনি তো এই বাজেটে ফোন কিনে ছবি তুলবেন না এমন তো না, অনেক ছবি তুলবেন এবং সব 50 মেগাপিক্সেলের ক্যামেরায় আসবে, সো অনেক স্পেস নেবে। এটা যদি আবার কম দামি ফোন হতো তাহলে ঠিক আছে, বা এটা যদি এমন হতো যে এটা 512GBটার দাম এরকম মানে 33, 35 বা 36 হাজার টাকা, তাহলে ঠিক ছিল। এটা 256GBর দামে বেশি। সো প্রাইস হিসাবে আমার কাছে মেমোরি কার্ডের স্লট থাকার অপশনটা অবশ্যই থাকা উচিত ছিল এই ফোনে আমি মনে করি। এবং তার পাশাপাশি ব্যাক প্যানেলের যে ক্যামেরা হাউসটা রয়েছে এটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগেনি। মিডলে ক্যামেরা থাকলে যে সব ফোনের ক্যামেরা খারাপ লাগে তা না, বাট এটার মূল সমস্যা হলো ব্যাক প্যানেলে এই ক্যামেরাগুলোর উপর একটা বিশাল গ্লাস রয়েছে এবং এই গ্লাসটা মারাত্মক ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক, অর্থাৎ ঘোলা হয়ে যায়, একটু পরপর ক্লিন করতে হয়। তো সমস্যা হলো এগুলো অনেক শক্তিশালী গ্লাস, সহজে ভাঙবে না, কিন্তু স্ক্র্যাচ পড়ে যাওয়ার চান্স থাকে। একটা জিনিস মনে রাখবেন, গ্লাস না ভাঙলে যে স্ক্র্যাচ পড়বে না তা কিন্তু না। সো এটাতে ওই রিস্কটা থাকে এবং এটা অনেক বিশাল মোটা সোটা একটা ক্যামেরা হাউস, এটা আমার পছন্দ হয়নি। তার পাশাপাশি এই ফোনে যে 2টা ক্যামেরা রয়েছে, মানে মেইন ক্যামেরা ছাড়া আলট্রা ওয়াইড ক্যামেরা এবং টেলিফটো ক্যামেরা, থ্যাংক ইউ দিব Xiaomiকে টেলিফটো ক্যামেরা দেওয়ার জন্য, এটা প্রয়োজন। কিন্তু টেলিফটো ক্যামেরা দিয়ে আমরা যে ছবি তুলেছি জুম দিয়ে অনেক বেশি যে ডিটেলসের দেখা পেয়েছি তা না, মোটামুটি চলে আর কি। সো এখনও বলবো যেটা অ্যাকচুয়ালি প্রপার ইউজেস নেই, অনেকটা গিমিক বলতে পারেন টেলিফটো ক্যামেরাকে। তার পাশাপাশি আলট্রা ওয়াইড ক্যামেরাটাও অলমোস্ট গিমিং, জাস্ট আপনি কিছু ছবি ক্যাপচার করতে পারবেন, বাট খুব মন মতো স্টাইলিশ পছন্দ মতো কালার ডিটেলস সহ কোনো ধরনের কোনো আশেপাশে কোনো কর্নারে কোনো প্রবলেম হবে না। এইভাবে যদি ছবি তুলতে চান আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে ছবি তুলে এখনও অনেক বেশি মজা পাবেন না এই ফোনের ক্যামেরা দিয়ে। দেন আরেকটা বিষয় হলো এই ফোনের ক্যামেরাটা কিন্তু যথেষ্ট হেভি, বাট সেটা হলো স্টিল 4K 30fps এর জায়গায় 4K 60 অপশন থাকা উচিত ছিল। বাট ওইটাও যদি না থাকতো 4K 30fps এ একদম পারফেক্টলি স্টেবল অপশন থাকা উচিত ছিল ভিডিও শ্যুট করার সময়। আমাদের দেখা যাচ্ছে 1080p 60-তে ভালো পারফরমেন্স পাচ্ছি বা 1080p 30fps এ, বাট 4K 30 হলে পারফেক্ট ডিল হতো, তখন 4K ইউসেজটা আমরা প্রপারলি করতে পারতাম। দেন সর্বশেষ হলো এই ফোনটার প্রসেসর ট্রুলি একটা ভালো প্রসেসর, কিন্তু প্রসেসরের জন্য ফোনের দাম যে বেশি হবে আর বাদবাকি জিনিসগুলো যে আমাদের কম্প্রোমাইজ করতে হবে, এই জিনিসগুলো এখন আর অ্যাকচুয়ালি মেনে নিতে মন চায় না। আর ফোনটা আই থিঙ্ক আমি মনে করি আরেকটু কম দামে আসা উচিত বাংলাদেশে, বিকজ গ্লোবাল মার্কেটে কিন্তু অনেক কমে লঞ্চ হয়েছে। সো বাংলাদেশে অলমোস্ট প্রায় ডাবল প্রাইস, তাও আনঅফিসিয়াল। অফিসিয়াল যদি আর সেটার দাম তো মনে হয় 50,000 টাকার উপরে চলে যাবে। এনিওয়েজ, ওইটা নিয়ে কথা বলবো না। এই ফোনটার বেশ কিছু ভালো দিকও রয়েছে, তার মধ্যে প্রথমেই এই ফোনটার ডিসপ্লে আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক কালারফুল একটা ডিসপ্লে, খুবই স্মুথ লেগেছে ইউজ করে। ইনফ্যাক্ট কন্টেন্ট ওয়াচ করতে আমাদের অনেক ভালো লেগেছে, কারণ এটা 68 বিলিয়ন কালারের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। ফর দ্যাট রিজন মুভি বা কোনো ধরনের কোনো সায়েন্টিফিক মুভি বা সায়েন্স ফিকশন মুভি যাই দেখেন না কেন, আপনার কালার অ্যাকুরেসি ভালো হওয়ার কারণে একটা গুড ফিল পাবেন। তার পাশাপাশি ডুয়েল স্টোরি স্পিকার থাকার কারণে সাউন্ড পারফরমেন্সও কিন্তু একদম জোস লেভেলের। সেই সাথে ফোনটার চার্জ ব্যাকআপ অনেক ভালো ছিল, 6200 mAh ব্যাটারি থাকার কারণে চার্জ ব্যাকআপ ভালো পেয়েছি। ইনফ্যাক্ট ফোনটা অনেক হিটও হয় না। আর একটা বিষয় হলো 90 চার্জার থাকার কারণে আবার দ্রুত চার্জও দিতে পেরেছি। আর ইউআইয়ের কথা বলতে গেলে ইউআই বাটার স্মুথ, কিন্তু প্রচুর আননেসেসারি ব্লটার বা অ্যাপস রয়েছে, সেগুলো যদি আপনি ডিলিট করে দেন বা একটা ফোল্ডার রেখে দেন আর কোনো প্রবলেম নেই, একদম কমফোর্টেবলভাবে ইউজ করবেন। আমরা ল্যাগ ট্যাগ এই ধরনের কোনো প্রবলেম ইউআই থেকে পাইনি। দেন এই ফোনের মেইন ক্যামেরা পারফরমেন্স আমাদের কাছে ওভারঅল ঠিকঠাক লেগেছে, আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি। এবং সত্যি কথা বলতে আলট্রা ওয়াইড ক্যামেরা বলেন, টেলিফটো ক্যামেরা বলেন, সব দিক বিবেচনায় নট ব্যাড, আমি খারাপ বলবো না। বাজেট হিসাবে একটু ওভার রেটেড হয়ে গেছে, বাট ওভারঅল
নট ব্যাড। তার পাশাপাশি এই ফোনটার গেমিং পারফরমেন্স আমার কাছে সব দিক বিবেচনা সবচেয়ে বেশি ভালো লেগেছে। যারা পাবজি বা একটু হেভি গেমস খেলে থাকেন, আমি বলবো না যে আপনারা আবার জেনশিন ইম্প্যাক্ট খেলেন অনেক, তাহলে ফোনটা অনেক হিটিংয়ে দেখা পাবেন, কিন্তু আপনারা যখন পাবজি গেমস খেলবেন মোটামুটি ভালো এফপিএসে লং টাইম স্টেবলভাবে গেম প্লে করতে পারবেন, খুব একটা হিট হয় না। আর হিট হলো ফোন ল্যাগ করে না, গেম ল্যাগ করে না। দেন সব কথা শেষ কথা, এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত হবে? নাম্বার 1, আপনি অবশ্যই গ্লোবাল ভেরিয়েন্টের ফোন নেবেন, বিকজ চাইনিজ ভেরিয়েন্টের ফোনে চায়না ভাষার আপনি দেখা পাবেন, অনেক সময় চায়না অনেক লেখা আসবে, ওইখানে অপশন সিলেক্ট করাটা একটু টাফ হয়ে যায়। সো গ্লোবাল ভেরিয়েন্টে এই সমস্যাটা নাই। সেকেন্ড যে বিষয়টা হলো, যাদের গেমিং খুবই ইম্পর্টেন্ট, জাস্ট গেমিংটাই মেইন প্রায়োরিটি, তাদের কাছে এই ফোনটা ভালো লাগবে। আর ওভারঅল যদি আমি একটা সত্যি কথা বলি, এই বাজেটে এই ফোনের ক্যামেরা ভালো, আমি খারাপ বলবো না, বাট ট্রাস্ট মি, এর থেকে স্যামসাং গ্যালাক্সি A55 A54 ক্যামেরাও অনেক ভালো। আবার আমি যে গেমিংয়ের জন্য বললাম এই ফোনটা বেস্ট, বাট গেমিংয়ের জন্য এই বাজেটে আরও ফোন আছে, মোটরোলা আছে, আইকিউ আছে, তাদেরও কিন্তু এই বাজেটের সব মার্কেট কিলার ফোন আছে। সো ডিসিশন ইজ ইয়ার্স। আপনি যদি শাওমির ফ্যান হন, শাওমির ইউআইতে আপনি যদি ইউজ টু হন, যেটা আমি অনেকটা ইউজ টু, রেডমি নোট 13 আমি ইউজ করছি, আমার কাছে নাথিং ফোন ভালো লাগে নাই, ইনফ্যাক্ট আমার কাছে অনেক ভালো ভালো ফোনও ভালো লাগে নাই, শাওমির ফোন ভালো লাগছে, বিকজ হলো শাওমির ইউআইতে আমি অনেক ইউজ টু। সো আপনি যদি শাওমির ইউআইতে ইউজ টু হন, দেন এই বাজেটে এই ফোনটা আপনার কাছে অনেক ভালো লাগবে। বাট আপনার যদি গেমিং প্রায়োরিটি হয়, পাশাপাশি ফটোগ্রাফি প্রায়োরিটি হয়, দুইটা একসাথে আপনি ভালোভাবে চাচ্ছেন, দেন আপনার জন্য অ্যাকচুয়ালি এই ফোন না। আপনি অন্য কোনো ফোন নেন, শান্তিতে অনেক লং টাইম ইউজ করতে পারবেন। সো সব কিছুই আপনার উপর, আপনার টাকা দিয়ে আপনি ফোন কিনবেন, বুঝে শুনে চিন্তা ভাবনা করে একটা ভালো ডিসিশন নিয়ে দেন ফোন কিনবেন। সো এই তাহলে আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে Redmi Note 14 Pro Plus অর্থাৎ এই ফোনটা, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।